সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন বলা হয় এরম কথা? মহাভারতে বনপর্বে লোমশ মুনি দিয়েছেন তার ব্যাখ্যা। লোমশ বলেন, এই মহাতীর্থস্থান পরশনে হয় তার বৈকুণ্ঠ প্রস্থান। অর্থাৎ গঙ্গাসাগরের জলে একবার ডুব দিলেই মোক্ষ লাভ হয়, বারবার এখানে আসার কোনো প্রয়োজন পড়ে না। তাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে কিভাবে আসবে, কত টাকা খরচা, কতক্ষণ সময় লাগবে, কোথায় থাকবে, কিভাবে মন্দিরে পুজো দেবে, সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। লেখা রয়েছে ফায়ার ফাইটিং ট্যাঙ্ক, নাম্বার এত। ও বাবা, বেশ বড়। হ্যাঁ, এই যে বড়টা। তো এনাকে সিংহাসন ছেড়ে এখানে কেন? দূর থেকে না আমি এই ইটগুলোকে ভাবছিলাম লাল কাঁকড়া, লাল লাল হয়েছিল। এই ইটগুলো কিসের জানো? লোকেদের বাড়ি ঘর ছিল। বারবারই বলছিলেন এই মন্দিরটায় লাইট জ্বালার পরে আসবে, বেশি সুন্দর লাগবে। তো আমাদের এখানে রয়েছে 108টা নাগের মধ্যে নাগরাজ বসে আছে। তুলেছি। গঙ্গাসাগর যাওয়ার জন্য আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদার সাউথ সেকশনের 7:14 নামখানা লোকালে করে যাব কাকদ্বীপ। শিয়ালদা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপর আছে নামখানা লোকাল। তোমরা যে কোনো ট্রেন ধরতে পারো, তবে যত ভোরের ট্রেন ধরবে তত সকাল সকাল পৌঁছতে পারবে। শিয়ালদা থেকে কাকদ্বীপের ভাড়া পার হেড 25 টাকা, আর সময় লাগবে 2.5 ঘন্টা মতো। পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশন। ট্রেনটা আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আমাদের যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়েও যেতে পারো 2 নম্বর প্ল্যাটফর্মে, আর তা না হলে 1 নম্বর প্ল্যাটফর্মে এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, সেখান দিয়েও যেতে পারো। তো আমরা এই টিকিট কাউন্টারের সামনে সিঁড়ি দিয়ে এখন নিচে নামছি। স্টেশন থেকে বেরিয়ে এই রেল লাইনের তলা দিয়ে ওপারে যেতে হবে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এলে এখান দিয়ে নেমে আসতাম, যেহেতু আমরা 1 নম্বর দিয়ে এসেছি ওই জন্য রেল লাইনের তলা দিয়ে এখানে আসতে হলো। এখান থেকেই টোটো করে যেতে হবে লট নাম্বার 8 লঞ্চ ঘাটে। আমরা টোটোতে উঠে পড়েছি। পার হেড ভাড়া নেবে 20 টাকা করে, সময় লাগবে 20 থেকে 25 মিনিট, পৌঁছে দেবে লঞ্চ ঘাট। যেহেতু সামনেই গঙ্গাসাগর মেলা, সেই জন্য চারিদিকে প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ। রাস্তা কিন্তু ভীষণ ভালো। পৌঁছে গেছি লট নাম্বার 8 লঞ্চ ঘাটে। এইখানেই নামিয়ে দেবে টোটোগুলো, তারপরে এই রাস্তা দিয়ে যেতে হবে লঞ্চ ঘাটে। এই যে 8 নম্বর ভেসেল ঘাট, এই ভেসেলের জন্যই এখন এত লাইন পড়েছে, যেহেতু সামনেই মেলা সেই জন্য একটু ভিড়টা বেশি। তবে এখন কিন্তু ভেসেলের কোনো রকম টাইম নেই, সব সময় ভেসেল পাওয়া যাচ্ছে। এখান থেকে পার হেড 9 টাকা টিকিট কেটে এবার আমরা ভেসেলে উঠব। প্রচণ্ড ভিড়, বসার জায়গা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য অত ভালো না, তাই বসার জায়গা পাইনি। যাকে কোনো অভিযোগ নেই, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাব। লট নাম্বার 8 থেকে ওপারে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট পৌঁছাতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। এই সময়টা কিন্তু পুরোপুরি নির্ভর করছে জোয়ার ভাটার ওপর। তখন ভেসেলের লাইনে দাঁড়িয়ে পাখিদের জন্য কিছু খাবার কিনেছি। পাখিদের খাওয়াতে খাওয়াতে কখন যে 40 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেছি গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট। এবার লঞ্চ ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। মেলার জন্য কিন্তু চারিদিকে সাজো সাজো রব দেখতেই পাচ্ছ। লঞ্চ ঘাটের পাশেই এখানে রয়েছে ওয়াশরুম। এখানে রয়েছে ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রণবানন্দ মহারাজজির মূর্তি। আর এই রাস্তার দুধারে রয়েছে প্রচুর খাবার হোটেল। এখান থেকেই কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য বাস, ম্যাজিক গাড়ি, অটো সব পেয়ে যাবে। পৌঁছে গেলাম কচুবেড়িয়া, এখন বাজে 1:15। তো সেই জন্য আমরা ভাবলাম এখানে লাঞ্চ করে নিই, তারপরে এখান থেকে কিছু গাড়ি করে আবার যাবো গঙ্গাসাগরে। তো সেটা প্রায় অনেকক্ষণ সময় লাগবে বললো, তো বেলা হয়ে যাবে, সেই জন্য আমরা ভাবলাম এখানে আগে লাঞ্চ করে নিই। তো এখানে ভালো হোটেল, এখানে পুলিশদের জিজ্ঞেস করলাম, তারা বললো মহাপ্রভু বলে একটা হোটেল রয়েছে। এই যে মহাপ্রভু হোটেল রয়েছে, বললো এইটা ভালো খাবার পাওয়া যাবে। তো চলো এখানে লাঞ্চ করে নিই, তারপরে আবার যাত্রা শুরু করব।
লাঞ্চ করে নিয়ে এবার আমরা কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এইখানে এই যে ম্যাজিক গাড়িগুলো দেখছো, এইগুলো রিজার্ভে যায়। এরা আজকে দিয়ে আসবে, আবার কালকে নিয়ে আসবে। 2000-2500 টাকা ভাড়া চাইছে। আর এখানেই রয়েছে বাস স্ট্যান্ড, পার হেড 40 টাকা করে নেবে, কপিল মুনির আশ্রমে পৌঁছে দেবে। আর এই ম্যাজিক গাড়িগুলো শেয়ারে যাবে, পার হেড 60 টাকা করে নেবে, কপিল মুনির আশ্রমে পৌঁছে দেবে। এই কচুবেড়িয়া থেকে কপিল মুনির আশ্রমের দূরত্ব 30 কিলোমিটার। ম্যাজিক গাড়িতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট মতো। আবারও বলছি, রাস্তা কিন্তু ভীষণ ভালো, কোনো রকমের জার্নি মনে হবে না। পৌঁছে গেছি কপিল মুনির আশ্রমের বাস স্ট্যান্ডে। শেয়ারে করে এলে কিন্তু এইখানটায় নামিয়ে দেবে। রিজার্ভে এলে তখন তোমরা যে হোটেল নিয়েছো বললে হোটেলের সামনে অবধি যাবে, কিন্তু শেয়ারে এলে বা বাসে এলে এই জায়গাটাতেই নামিয়ে দেবে। এবার এখান থেকে তোমাদের হোটেল কত দূর সেই বুঝে তোমরা হেঁটেও যেতে পারো, নাইলে কিন্তু টোটো করতে পারো, পার হেড 20 টাকা করে নেবে, হোটেলে পৌঁছে দেবে। দীর্ঘ জার্নি করে অবশেষে পৌঁছে গেছি গঙ্গাসাগর। সব আমাদের কটেজ তো দেখতেই পাচ্ছ, একদম মন্দিরের কাছে। মানে অনেকে আছে না, অনেক জায়গায় রুম নেয়, তাদের আবার আলাদা করে মন্দিরে আসার জন্য কিন্তু টোটো করে আসতে হয়, তো আমাদের সেটা করতে হবে না। তো চলো আমাদের ঘরটা কেমন, রুমটা কেমন দেখায়। আর চারিদিকে কিন্তু মেলার প্রস্তুতি চলছে দেখো। একমাত্র এই সাগর কটেজে ঘর বুক করলে মন্দির চত্বরের মধ্যে থাকতে পারবে, বাকিগুলো কিন্তু মন্দির থেকে অনেক দূরে বা বাইরে। এই হলো আমাদের রুম, এই হলো রুম। এইখানে রয়েছে একটা বেড, ডবল বেড রয়েছে, বালিশ চাদর পাতা রয়েছে, একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা আলনা, আর দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট, সমস্ত রকম সুইচ ফুইচ রয়েছে, লাইট ফ্যান রয়েছে। এটা রয়েছে ওয়াশরুম, এখানে বেসিন, এই যে ওয়াশরুম, কোমোড, আর ইয়ে চলছে বোধহয়, এই না, এখানে রয়েছে এক্সস্ট, কোমোড শাওয়ার রয়েছে। গিজারের কানেকশন করা, বাট এখনো গিজার লাগানো নেই দেখতে পাচ্ছি। এখানে শাওয়ার রয়েছে, এখানে বেসিন রয়েছে। এই হলো ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিলাম। এখন রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে এখন বেরিয়েছি একটু আশপাশটা দেখতে। আর 28 ডিসেম্বর আমরা এসছি, মেলা তো 14 তারিখে। মেলার প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ। এইখানটা হচ্ছে মেলা অফিস ঘর, সব নামছে। আর এইখানে সব টেম্পোরারি সব ঘর, তাঁবু এইসব কিছু বানানো হচ্ছে বোধহয়। তোমরা চাইলে এই সময় একটা টোটো বুক করে সাইট সিন করে নিতে পারো। আমরা যেহেতু 2 দিন থাকবো, সেই জন্য আমরা কালকে সাইট সিন করবো। লাগানো হচ্ছে বড় বড় লাইট, ওই দেখো। এই হলো সাগর। মকর সংক্রান্তির দিন যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন। এখন যেখানে কপিল মুনির আশ্রম সেটা অনেক পরে বানানো হয়েছে। আসল কপিল মুনির আশ্রম জলের তলায় চলে গেছে। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে জলের তলায় আছে আসল কপিল মুনির আশ্রম। আর সঙ্গমও কিন্তু ওই জায়গাটায় যেখানে নদী আর সাগর মিশেছে। তাই মকর সংক্রান্তির দিন এখনো সাধু সন্ন্যাসীরা লঞ্চে করে মাঝ সমুদ্রে গিয়ে পুজো দিয়ে এসে তবে কিন্তু শুরু হয় মেলা। সবটাই কিন্তু এখানকার স্থানীয় লোকের মুখে শোনা কথা, তোমাদের জানালাম। কতটা ঠিক কতটা ভুল আমার জানা নেই। এইরকম সব ঘরগুলো, এক একটা ঘরে হয়তো অনেক লোক করে থাকবে। এরম বড় বড় সব ঘর বানানো হচ্ছে। সন্ধে হতেই মেলার লাইটগুলো জ্বলে গেছে। এগুলো কিন্তু সব সময় থাকে না, এই মেলা উপলক্ষেই লাইটগুলো লাগানো হয়েছে। এপাশেও রয়েছে, এই দিকেরগুলো এখনো জ্বলেনি। আর এইরকম দোকান আছে যেখানে ঝিনুকের সব পাওয়া যাচ্ছে, শাক পাওয়া যাচ্ছে, আরও শপিস টপিস পাওয়া যাচ্ছে। প্রচুর দোকান আছে, সবগুলো এখনো খোলেনি। এখন সন্ধেবেলা, এখন আমরা চলে এসেছি একটু ঠাকুরের দর্শন করব জাস্ট। আজকে আর পুজো দিলাম না, তা তোমরা চাইলে আজকেই পুজো দিয়ে নিতে পারো। মন্দির ভোর 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে। মন্দির, পুরো মন্দির চত্বরটা তোমাদের ঘুরিয়ে আগে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি এখন শুভজিৎ হোটেলে ডিনার করতে, যেটা আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে। এছাড়াও মন্দিরের সামনে কিন্তু প্রচুর খাবারের হোটেল আছে। নিয়েছি হাফ প্লেট চিকেন, যেখানে 2 পিস চিকেন থাকবে 40 টাকা দাম, আর 1 প্লেট সবজি 15 টাকা দাম, আর পার রুটি 5 টাকা করে। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। কালকে একটু ঠান্ডা ছিল না, রাতেও খুব একটা ঠান্ডা লাগেনি। যেখানে বাড়িতে আমরা মোটা কিছু গায়ে দিই, এখানে কিছু গায়ে দিতে হয়নি। সাগর পাড়ে তো এমনি গরম থাকে। যাই হোক, তো চলো এখন উঠে গেছি, এখন একটু চা খেতে যাব। এর ভেতরে কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, রেস্টুরেন্ট তো নেই। আর তারপরে কাউকে বললে যদি চা দিয়ে যায়, তো এরা বলছে ঠান্ডা হয়ে যাবে। তো
তো চলো এখন বেরিয়ে আমরা একটু চা খেয়ে আসি। কালকে তো বিকেলে এসেছি, স্নান করিনি, ওই জন্য এখন এসেছি স্নান করতে। এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। কোথা থেকে ডালা কিনবে, কত দাম ডালা, সব কিছুই শেয়ার করেছি আমার আগের ভিডিওতে। এখানে রয়েছে সগর রাজার মূর্তি, এই হলো কপিল মুনির মূর্তি। এখানে রয়েছে কপিল মুনি, মা গঙ্গা, শিব ঠাকুর আর ভগীরথ গঙ্গাকে মর্তে আনছে। এই হলো মন্দির চত্বর, দেখো এই হলো মন্দির চত্বর। এখানে এই হলো মা গঙ্গা, এই হলো কপিল মুনি। ভাবে পুজো দিলাম ঠাকুরকে। ওকে যে ধূপকাঠিগুলো এইখানটা জ্বালিয়ে দিচ্ছি। মন্দির থেকে বেরোলেই দুধারে রয়েছে নাগা সন্ন্যাসীদের কুটির। এইখানে রয়েছে পবিত্র কপিল মুনির সরোবর, দেখি এই যে সরোবর, মা গঙ্গা বসে রয়েছে মাঝখানটাতে। এখন একটু বেরোচ্ছি সাইট সিনের জন্য, রোদের আলো থাকতে থাকতে। তো আমরা একটা টোটো বুক করেছি, 120 টাকা পার হেড করে নেবে, ঘন্টা দুয়েক মতো ঘোরাবে। কি কি মোহনা আছে, কি কি আছে, তো সঙ্গে থাকো, চলো আমিও যা যা দেখবো তোমাদেরকেও দেখাবো। তাতে তোমরা যখন আসবে অনেকটাই সুবিধা হবে, তোমাদের হেল্পও হবে বলতে পারো, যে এইভাবে ঘুরে নিতে পারবে আর কি। আজকের প্রথম স্পট শনি মন্দির, খুব জাগ্রত গ্রহরাজ শনি মন্দির। এই যে এটা হলো প্রথম স্পট। এবার নেমেছি আমাদের সেকেন্ড স্পট, এটা হলো বিশালাক্ষী মন্দির। এইটা না, এটা প্যান্ডেল হচ্ছে, কোনো অকেশন আছে হয়তো কারুর। এটার পেছনে মন্দির বললো 300 বছরের পুরনো। দেখে আসি চলো। তো লোকজনের বাড়ি, এই পেছনে মন্দির। এটা পুরোনো আমলে কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি হবে তাদের। এই দেখো রথ রাখা রয়েছে, এখানটা রথ বেরোয়। আর এই হলো সেই মন্দির, 300 বছরের পুরনো। 350 বছর আগে সমুদ্রে পাওয়া গেছে। আচ্ছা, হ্যাঁ, অরিজিনাল কোষ্ঠী পাথর মাছ। আচ্ছা, আজ থেকে 350 বছরেরও বেশি আগে আচ্ছা, সমুদ্রে জেলেরা মাছ ধরতে গিয়ে জলের তলা থেকে মা বিশালক্ষী আর বিষ্ণু নারায়ণ এই দুজনকেই পাওয়া গেছে। তো নারায়ণ কোথায়? ওই ঘরে নারায়ণ। আচ্ছা, তবে থেকে এখানে পুজো হচ্ছে? আচ্ছা, সব বিগত সম্পত্তি ছিল, মানে জমিদারের নাম মশাই হ্যাঁ, এই যে বাড়িটারি এইটা সব দখল করে নিয়ে নিয়েছে। বুদ্ধদেব মহাদেব এই নারায়ণ কোনটা? ওই দেওয়ালের গায়ে ওটা আছে। এই নারায়ণ মূর্তি পাওয়া গেছে, এই নারায়ণ মূর্তি পাওয়া গেছে। হ্যাঁ, এই যে বড়টা। তো এনাকে সিংহাসন ছেড়ে এখানে কেন? না, ওইটা সিংহাসনে রাখা যায় না, ওদিকে আছে কৃষ্ণ, রাধা, গোপাল। আচ্ছা। আর এই বাবা নারায়ণ প্রচুর, মানে কোষ্ঠী পাথর তো, হ্যাঁ, প্রচুর ওজন, প্রচুর ভারী, প্রচুর ভারী, মানে এই বেদিতে ওনাকে রাখা যায় না। আর তারপরে এই মন্দির তো ভেঙে গেছে। হ্যাঁ, এই তো ভেঙেই পড়ছে, এই জায়গাগুলো ফাটল ধরেছে। করতেও দিচ্ছে না, মায়ের মন্দিরটা যারা মানুষজন এগিয়ে আছে করতে দেবে না। বাসন্তী ও সন্তোষী মায়ের মন্দির। বাসন্তী মানে দুর্গা ঠাকুর। আমাদের থার্ড পয়েন্ট মোহনা দেখতে। দূর থেকে না আমি এই ইটগুলোকে ভাবছিলাম লাল কাঁকড়া, লাল লাল হয়েছিল। এই ইটগুলো কিসের জানো? লোকেদের বাড়ি ঘর ছিল এখানে বলছে। কিছুদিন আগে যে একটা ঝড় হলো তাতে কি প্রচন্ড ক্ষতি হয়েছে দেখো। এগুলো লোকেদের বাড়ি ঘর ছিল। হাঁপিয়ে যাচ্ছি, বালির ওপর দিয়ে হাঁটছি তাই জন্য। এখানটাও একটা বাড়ি ছিল, ভেঙে চুরমার হয়ে গেছে সব জায়গায়। আর ওরা বললো ওই যে ওইখানে যে উঁচু উঁচু যা যা দেখতে পাচ্ছ সব বাড়ি ঘর ছিল, সব চলে গেছে সমুদ্রে। কি মাছ এগুলো কে জানে? এটা তো ইলিশ। এগুলো কি মাছ? এটা কি মাছ? ও একটা ওই যেগুলো নদীতে পাওয়া যায়। আচ্ছা, সেই ট্যাংরা। আর এটা তো ইলিশ বোধহয় না? হ্যাঁ, এটা ইলিশ, এই তো নদীতে। হলো আরেকটা পয়েন্ট, এটা হলো মা মনসার মন্দির।
এবার চলে এসেছি গোষ্ঠ মাতা মন্দির, আর শিব ঠাকুর আছে আমাদের টোটো দাদা বললেন। তো চলো ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। তবে দাদা বারবারই বলছিলেন এই মন্দিরটায় লাইট জ্বালার পরে আসবে, বেশি সুন্দর লাগবে। তো আমাদের বাকি স্পটগুলো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। চলো দেখাই কি সুন্দর মন্দিরের কাজগুলো দেখো, টেরাকোটার কাজগুলো। এই দেখো, এই যে টেরাকোটার, এই দেখো হাতির পিঠে রাজা। রয়েছে শিব ঠাকুর, ধোয়া দিয়েছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। বিশাল বড় এখানে একটা পুকুর আছে, বাট অন্ধকারে দেখা যাচ্ছে না। বিশাল বড় পুকুর আছে। পরের স্পট হলো রামকৃষ্ণ মিশন। এটা মনসা দ্বীপ, মনসা দ্বীপ উপ ডাকঘর এখানটা বানানো হয়েছে। তার মানে এই জায়গাটার নাম বোধহয় মনসা দ্বীপ। রামকৃষ্ণ মিশন এইটা। এইদিকে সব আশ্রম, সাধুদের থাকার বা হয়তো গেস্টদের থাকার জন্য ঘর ফর হবে, বুঝতেই পারছি। এই দিকটা বসার রয়েছে, এই দিকটা অফিস ঘর কিছু হবে। কি সুন্দর রেখেছে দেখো, একটার উপর একটা রেখে রেখে এটা সুন্দর শেপ বানিয়েছে। এটা মন্দির। নাগ সরোবরে, চলো দেখি এখানে কি আছে। বিশাল বড়, যখন এটা আসছিলাম না রাস্তা দিয়ে, এর চারিদিকে বাউন্ডারি ওয়ালটা দেখছিলাম, বিশাল বড়। দিন আগে এখানে একটা উৎসব হয়ে গেছে, সেই জন্য এই প্যান্ডেল গুলো দেখতে পাচ্ছ। রাতের বেলাও দেখলাম, দেখা যাচ্ছে। লোভে আরো আসবে পারে, তো এই যে মাছের খাবার কিনে নিলাম 10 টাকা করে, ওখানে মাছ দেবো, আরো কাছে আসবে। প্রচুর আছে, দিনের বেলা হলে যা ভালো দেখা যেত না। লালটা, হ্যাঁ লালটা আসলে ধরবে। পিন্টুদা রেডি থাকো কিন্তু, পিন্টুদা হাত পা দো, হাত পা দো। হ্যাঁ জলে হাত দিও না, চলে যাবে। এই জায়গাটা অনেক লাল মাছ আছে দেখতো জলের তলায়। ও এইখানে রয়েছে 108টা নাগের মধ্যে নাগরাজ বসে আছে। 108টা নাগের মধ্যে নাগরাজ বসে আছে। এখানে রয়েছে বিশালাক্ষী মাতা, সিদ্ধিদাতা গণেশ, ভগবান শ্রী বিষ্ণু অনন্ত শয্যায়। বড় একটা পুকুর, তো এটা এখানে দেখা যাচ্ছে না, সরোবর এটার নাম, কিন্তু মাঝখানে রয়েছে ওই কালিয়া দমন যেটা, সেটা রয়েছে, কিন্তু বাট দেখা যাচ্ছে না, খালি চোখে একটু একটু দেখতে পাচ্ছি, অন্ধকারে দেখতে পাচ্ছি না। ওরা বললো যে আজকে নাকি লাইটটা জ্বলছে না, আজকেই লাইটটা বন্ধ হওয়ার ছিল। বিশাল বড় একটা সরোবর, আর চারিপাশটায় গাছ রয়েছে, সুন্দর একটা ভিউ। মনসা ঠাকুর, এটা হলো এখানকার মেন মার্কেট। ভারত সেবাশ্রম সংঘের আশ্রমটা। নিয়মাবলীটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নাও। এখানে ঘর নিতে গেলে এই যে ভারত সেবাশ্রম সংঘ, এটা পুরোটা। ওইখানে মন্দির, পুজোর জন্য প্যান্ডেল হচ্ছে। এদিকে সব ঘর, এটা হলো অফিস ঘর। হোটেলে ফিরে এবার আমরা ডিনার করে নিচ্ছি। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। সকাল সকাল উঠে চাটা খেয়ে স্নান সেরে একদম ড্রেস ফ্রেস পরে রেডি, বিকজ আমাদের আজকে গঙ্গাসাগরকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যেতে হবে। তো সেই জন্য এখন সব লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, একটু ব্রেকফাস্ট করব, করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর হ্যাঁ, অবশ্যই যাওয়ার পথে কপিলমুনির আশ্রমটা একটু দর্শন করে যাব। আর কপিলমুনির আশ্রমটা এমন জায়গা না, যাতায়াতের পথেই পড়বে, মানে যেতে আসতে গেলে এই মন্দিরের পাশ দিয়ে আমাদের বেরোতে ঢুকতে হবে গঙ্গাসাগরে।
চলো। 4টে লুচি আর ঘুগনি 25 টাকা প্লেটে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার সাথে তোমাদের গঙ্গাসাগর ঘুরতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।